বাড়িতে 2026-এর অন্নপূর্ণা পুজো। আমি অনেক সকাল, এখন আমি বেরোচ্ছি ফুলটা কিনে আনতে। আশা করছি ফুলের দোকান এখন বসে গেছে এবং চটপট গিয়ে নিয়ে আসি, কারণ টেনশন চলছে ঠাকুরমশাই চলে আসবেন, আমাদের হয়তো বা জোগাড় হবে না, এরকম একটা ব্যাপার তৈরি হোক, যাতে না হয় সেই জন্য। তো চলুন আপাতত আমি বাইরের কাজটা নিজে হাতেই করছি, সবটুকুই যতটুকু দ্রুততার সাথে করা যায় ততটুকুই। মিনামাসি চলে এসেছে, আলপনা দিয়ে চলে এসেছে। মামনি সকালবেলা এসে সমস্ত বাড়ি ঘর সিঁড়ি বিড়ি ছাদ টাদ সব ধুয়ে দিয়ে চলে গেছে। মানে আলো ফোটার রাত থেকেই আমাদের কাজকর্ম শুরু হয়ে গেছে, সমস্ত ধোয়া সব হয়ে গেছে। আজকে হেঁটে যাব ভাবতেই পারছি না, কারণ ঘড়ির কাটা তো নয়, যেন অন্য কিছু রকেট। আজ মামনি এসে যখন কলিং বেল বাজিয়েছে তখন বাজে 5:10, সকাল 5:10। ওর বাচ্চা 6:30টার মধ্যে উঠে যায়, কিন্তু তার আগে আমি ওকে বলে দিয়েছিলাম যেমন করে হোক একেবারে আদ্যান্ত বাড়িটা পুরো মুছে ফেলতে হবে, সিঁড়ি টিড়ি সব সমেত। মেয়েটার সিনসিয়ারিটি আমাকে মুগ্ধ করে, অনেকবার করেছে, আজকেও তাই। আলপনাদি ঢুকে গেছে 6টার আগে, আর মিনামাসি ঢুকলো আর আমি বেরোলাম। এসে দেখছি আজকে বৃহস্পতিবারের পুজোর জন্য প্রচুর ফুল এখানে মানুষ বিক্রি করছেন, মানে কেনাকাটা করছেন, এবং অনেক সকালবেলায় ফুলের বাজারটা বসে যায়। আমি এখানে এই দিদির কাছে দেখলাম একটু ভিড়টা কম, আমাকে একটু তাড়াতাড়ি যেতে হবে, সে কারণেতেই আমি এনার কাছে গেলাম। কিন্তু এই দিদির কাছে একটু সময়টা লাগছিল বেশি, কারণ 28টা যজ্ঞের বেলপাতা ইত্যাদি ইত্যাদি ব্যাপার তো আছেই। সে সমস্ত কিছু করে টোরে নিয়ে তারপর শুধুমাত্র ফুল, বেলপাতা এবং পানটা আগের দিন ভুলে গেছিলাম কিনতে, সেগুলো কিনেই আমি বাড়ি এলাম। অবশ্যই তার সাথে মালাও। বোধিসত্ত্ববাবু বাড়িতে আছেন, কিন্তু আমার এত খুঁটিনাটি জিনিসপত্র প্রয়োজন যে ওকে বাজারে পাঠানোটা খুব মুশকিল। মানে আমার নিজের ওকে বোঝানোটাতে যে সময় লাগবে তার থেকে গিয়ে কিনে আনলে আমার অনেক বেশি সুবিধে হয়। আর কিছু কিছু বাজার আমি সম্পূর্ণ নিজে হাতে করতে পছন্দ করি, কারণ তাতে আমার সুবিধে। তো এখন ঠাকুরকে মালাটা পরিয়ে দিয়েছি, যদিও মা অন্নপূর্ণাকে একটু বাদে আমি মাঝখানে নিয়ে আসবো গোপালকে সরিয়ে দিয়ে, কারণ ভাতের ওপর রেখে পুজো করতে হবে, তো সেক্ষেত্রে একটু অসুবিধে আমার হয়ে যাবে, মাকে যদি ওই সাইডে দিয়ে দেওয়া যায়। এখানে হনুমানজি এসেছেন আজকে, এই জায়গাটাতে প্রচণ্ড কলরব, এই 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 গাছটার মধ্যে এসেছেন। তা কিন্তু আমি তো দেখতে পেলাম না, আমার হাজব্যান্ড একটু বললো যে মুন্না দাদের বাড়ির ওখানটাতে প্রচণ্ড হই হট্টগোল, কিন্তু আমি দেখতে পেলাম না। খুব আনন্দিত। আর একটু আগে ঠাকুরমশাই খুব ভালো ভালো গল্প শুনলাম, বৃন্দাবনে গেছিলেন, সেই সব নিয়ে কথাবার্তা হচ্ছিলো। যাই হোক, হয়ে এসছে, মোটামুটি কাজ গুটিয়ে এসছে। ভোগ রান্না একদম তুঙ্গ, অনেকগুলো হয়েও গেছে। ছুটতে ছুটতে আর আমার ব্লগ করার কথা মনে থাকছে না, সত্যি কথা। যখন পুজো শুরু হবে তখন দেখাবো, জোগাড়টা বড় টেনশনের হয়। মাকে ভাতের উপর বসিয়ে দিলাম, অন্যান্য পদগুলো একটু পর পর তারপর সব আসছে। ঠাকুরমশাই নিজের মতো করে এলেন এবং এসে অনেকটা কাজ তিনি নিজেও করে নিয়েছিলেন। মানে আজকে কারোর নিঃশ্বাস ফেলার সময় নেই। আমি বুঝতে পারছি খুব ভালো করেই, যেদিন এই সমস্ত দিনগুলো হবে আমাকে বাইরে থেকে কাউকে একটা ক্যামেরা ধরার জন্য হায়ার করতে হবে, নাহলে দুটো কাজ একসাথে করা আমার পক্ষে খুব মুশকিল হয়ে যাচ্ছে। তো আমি অনেকগুলো গয়নাগাটি পরেছিলাম, কিন্তু এই সীতাহারটা পরে আমি খুলে ফেলেছি, কারণ আমার আর ভাল লাগছিল না, এই চিকটা পরেই পরে আমি ছিলাম। আজকের পুজোয় টুপুরকে খুব একটা আপনারা দেখবেন না, কারণ টুপুরের আগামীকালই পরীক্ষা, বায়োলজি পরীক্ষা, যার ফলেতে এটা তো যেমন তেমন পরীক্ষা নয়, উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এবং সেটা মেইন একটা সাবজেক্ট সেহেতু ওকে সময় দিতে হবে সেখানেই। যার ফলে ঠাকুমার চালু করা পুজো হলেও ওকে খুব একটা এই পুজোতে দেখবেন না। একেবারে শেষে অঞ্জলি দেওয়ার সময়তে এবং ওই যজ্ঞের সময় সমিত দেওয়ার টাইমটাতে, তখনই কেবলমাত্র ওকে আজকে একটুখানি এখানে দেখা যাবে। আজকে শুধুমাত্র অন্নপূর্ণা পুজো নয়, শুধু অন্নপূর্ণা পুজো তো হবেই, তার পাশাপাশি যেহেতু নবমীটাও পড়ে যাচ্ছে, সেহেতু রামনবমীর পুজোটাও একই সাথে হবে, যার ফলে সময় লেগেছে আজকে প্রায় 4.5 ঘন্টা 5 ঘন্টা পুজো করতে। কাজে অতক্ষণ সময় টুপুর দিতে পারবে না। এখন এই মুহূর্তে আলপনা দিয়ে এসেছে, মা অন্নপূর্ণার ভোগটা রান্না হয়ে গেছে, সেইটাকে দিতে। তো তারপর রাম দরবারের জন্য আবার একটা ভোগ রান্না হবে, সেটা খিচুড়ি।
মা অন্নপূর্ণার রান্না কিন্তু সাদা ভাত, অন্ন। এবং তখন তো আমি মাকে বসিয়ে দিয়েছি অন্নের ওপর, তারপর একটু একটু করে পরবর্তীকালে পদগুলো এলো। এখন মাকে বরণ করা হবে, সেই জন্য আমি এই জায়গাটাতে এইভাবে করে প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি। এটা আমাদের ঠাকুরমশাই বলেছেন যে মাটির প্রদীপ দিয়েই করতে হবে, তার উপর একটু ধান দিয়ে। প্রসঙ্গত একটা কথা জানাই, আমাদের বাড়িতে এটা আমার শাশুড়ি মা তৈরি করা নিয়ম, লক্ষ্মী পুজো এবং মা অন্নপূর্ণা পুজোতে কিন্তু সংকল্প হয় বাড়ির গৃহিণীর নামে। আমার শাশুড়ি মা তো মা অন্নপূর্ণা দ্বারা স্বপ্নাদিষ্টা হয়েছিলেন, কিন্তু মা অন্নপূর্ণা কোথাও এরকম বলেননি যে গৃহিণীর নামে সংকল্প করতে হবে। এটা ওনার একটা গভীরতর উপলব্ধি ছিল, যার ফলে অন্নপূর্ণা পুজো চিরকালই আমার শাশুড়ি মা নিজের নামে করতেন। 2019 থেকে এই পুজোর সংকল্প আমার নামেই উনি করতে বলেছেন। আর লক্ষ্মী পুজোর সংকল্পটা এতদিন আমার শ্বশুরমশাই বা বুম্বাদার নামে করেছেন উনি, কিন্তু আমাকে কিন্তু যখন থেকে বলেছেন, মানে আমি যবে থেকে পুজোর ভার নিয়েছি, আমাকে বলেছেন লক্ষ্মী পুজোর সংকল্প তোমার নামে করবে, কারণ তোমার ওপর যদি মা লক্ষ্মী কৃপা করে তাহলে সেটা গোটা পরিবারের ওপর কৃপা করাই হবে। আমার শাশুড়ি মার এই যে ভরসাটা আমার উপর ছিল, সেটার জন্য মাঝে মাঝে আমার খুব ফিল হয়। সংসারে অনেক কিছু অনেক সময় ঘটেছে যেটাতে হয়তো তার সাথে আমার মনান্তর হয়েছে, কিন্তু গভীরতরভাবে উনি যে আমায় বিশ্বাস করতেন, ভালোবাসতেন, এই সমস্ত ছোটো ছোটো মুহূর্তে সেগুলো বোঝা যেত। আজকাল বিভিন্ন ভিডিওতে বিভিন্ন রকম কথা শুনি, কিন্তু আমার মা এবং শাশুড়ি মা, বিশেষ করে আমার শাশুড়ি মা এই কথাটা খুব বেশি করে বলতেন, সেটা হচ্ছে ঈশ্বরের সামনে বসে কোনো কিছু চাইতে নেই, তাকে শুধুমাত্র কৃতজ্ঞতা জানাতে হয়। যেটুকু আমি পেয়েছি তার জন্য কৃতজ্ঞতা, তাহলে ঝুলি এমনি এমনি ভরে যায়। এই সমস্ত কথাগুলো এখন আমি বিভিন্ন মোটিভেশনাল স্পিকারদের মুখে শুনি, কিন্তু বিশ্বাস করুন এগুলো অনেক পুরনো কথা, যেগুলো আমি আমার শাশুড়ি মার কাছে শুনেছি। সত্যি কথা, যদি আমি নিঃশ্বাস নিতে পারি সেটাও একটা অনেক বড় ব্লেসিং। আমার শাশুড়ি মা শেষ দিকে নিঃশ্বাস নিতে পারতেন না। হাসপাতালে গেলে বুঝতে পারবেন আমরা কতজনের থেকে কত ভালো আছি, দুপায়ে হাঁটতে পারছি, চলতে পারছি। এই যে দেখুন ভদ্রমহিলা এভাবে বসে আছেন, তার তুলনায় আমরা কত ভালো আছি। যা আছেন, যা ভগবান আমাদের দিয়েছেন, সেটার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করলে আমাদের যেটুকু অপ্রাপ্তি রয়েছে জীবনে, সেটুকু আস্তে আস্তে পূর্ণ হয়ে যায়। এটা একদম আমার বাস্তব অভিজ্ঞতা। এখন মায়ের চক্ষুদান হবে, সেই জন্য আমাকে বললেন একটুখানি কাজল পেতে দিতে, এবং কাজল পাতাটা এইরকমভাবেই আমাদের বাড়িতে হয়ে থাকে। এইটা চিরকালই হয়ে এসছে, আম পাতার ওপরে তেল দিয়ে তার উপর দিয়ে একটুখানি কাজল পাতা। তবে চক্ষুদানের পদ্ধতিটা এক এক পুরোহিতের এক এক রকমের। এই ঠাকুরমশাইয়ের পদ্ধতিটা ঠিক এই রকম। ভদ্রলোক আমাদের প্রতিবেশী তো, খুব ভালো মানুষ। এইরকম সিধে সাদা মানুষের পুজো না খুব সুন্দর হয়ে থাকে সাধারণত। বিশাল শাস্ত্রজ্ঞ কিছু নন, কিন্তু খুব আন্তরিকতা নিয়ে পুজো করেন। আর ঈশ্বর দেখেন কেবলমাত্র মনটা। আর শুধু ঈশ্বর কেন বন্ধু, আমি আপনি সবাই তো মনটাই তো দেখি। কারোর বাড়িতে যদি যাই, সে পরিপূর্ণ আন্তরিকতা ভালোবাসা নিয়ে আপনাকে যদি একটু ডাল সেদ্ধ ভাতই খেতে দেয়, আপনার কি ভালো লাগবে দেখবেন। আর এমন কারো বাড়িতে গেছেন যেখানে প্রচুর প্রাচুর্য, কিন্তু আপনার আগমনে তারা একটুও খুশি হয়নি, ওই করতে হয় তাই করছে, রেঁধে বেড়ে দিতে হয় তাই দিচ্ছে, সেখানে হয়তো বা খুব দামি দামি জিনিসপত্র আপনার সামনে কেউ সাজিয়ে দিলেও আপনি গলা দিয়ে নামবে না। আপনার হয়তো অনেক দামি বাসনপত্র, দামি পোশাক আশাক, কিন্তু আপনার ভালো লাগবে না। জগতের নিয়ম ভীষণ সহজ বন্ধু, সহজভাবে বুঝে নিতে পারলে জীবন সত্যিই খুব সোজা। সেটা হচ্ছে ভালোবাসা, আন্তরিকতা। এই যে আমার বাড়িতে এই মুহূর্তে আমি এত কৃতজ্ঞ আমার মা অন্নপূর্ণার প্রতি, যে যে সমস্ত মানুষেরা আমাকে সাহায্য করতে এসেছেন এই পুজোতে, মিনামাসি, এই যে মামুনি, এই যে আলপনাদি, মানে আমার কিছু বলার ভাষা নেই। প্রত্যেকেই মা অন্নপূর্ণা নিজের নিজের পরিবারের কাছে। মামুনির বাড়িতে মামুনি, মিনামাসির বাড়িতে মিনামাসি, আলপনাদির বাড়িতে আলপনাদি, প্রত্যেকেই তো মা অন্নপূর্ণা। একসাথে অনেকগুলো মা অন্নপূর্ণার সমাহার আজকে। সেখানেই এই মায়ের পুজো সে এক আলাদা মাত্রা পাচ্ছে সত্যি। এই মুহূর্তে নবমী পড়ে গেছে, তাই জন্য ঘরটা ঠাকুরমশাই বসিয়ে দিলেন। এরপর রাম দরবারের পুজোটা শুরু হবে। আজকে কিন্তু সরকারি মতে আজকেই রামনবমী, কারণ আজকেই ছুটি। যেদিনকে ধরুন রামনবমী হবে সেদিন কোনোভাবেই সিবিএসসি কিন্তু পরীক্ষা রাখবে না, কিন্তু যেহেতু কালকে পরীক্ষা, সুতরাং খুব সহজভাবেই বোঝা যায় যে রামনবমীটা আজকেই, কিন্তু বেশিরভাগ মানুষই পালন করছেন কালকে।
ঠাকুরের কাছে খুব বেশি কিছু একটা চাইবেন না বন্ধু, জানেন। আমার শাশুড়ি মার কথাটাই পুনরাবৃত্তি আমি আপনাদের কাছে করছি। ঠাকুরের কাছে যা আছে সেইটার জন্যই যে দুপায়ে হেঁটে ঠাকুর ঘরে এসেছেন, এসে পা মুড়ে বসেছেন, বসে তারপর ঠাকুরের সাথে হাত জড়ো করে কিছু একটা করতে পারছেন, এইটাই তো একটা বিশাল বড় ব্লেসিং। হাসপাতালে গেলে বুঝতে পারবেন এই সাধারণ বেসিক কাজের জন্য কত মানুষের হেল্প লাগে। আপনারা তো সেটুকু অন্তত করতে পারছেন। নিজের নিঃশ্বাসটা নিজের ফুসফুসে পাঠাতে পারছেন, হৃৎপিণ্ড চলছে, সেটাই একটা মস্ত বড় ব্লেসিং। হতে পারে আপনাদের হয়তো বা অনেক টাকা পয়সা নেই, কিন্তু অন্তত দেহটা তো আপনাদের সাথে আছে। চোখ দিয়ে দেখতে পাচ্ছেন, কান দিয়ে শুনতে পাচ্ছেন, মুখ দিয়ে খেতে পারছেন, হাতে একটি স্মার্টফোন আছে যেখানে আমার ব্লগটা আপনারা দেখতে পাচ্ছেন। হচ্ছে তো, ঈশ্বর দিয়েছেন তো। বাস্তবে আমি প্রবলভাবে ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। এত ভালো বাবা মা, কোনো দিন অভাব বুঝতে পারিনি আমি, কোনো দিন না। আর্থিক অনটন কী জিনিস, হ্যাঁ, যখন আমার বাবা শহরে বাড়িটা করছিলেন তখন কিছুটা দিন আমরা বুঝতে পারতাম। হ্যাঁ, প্রাচুর্য সে অর্থে ছিল না, কিন্তু কখনো অর্থের অভাব, মানে খিদে পেট কোনো দিন ছিল না। এত ভালো বাবা মা, এত ভালো দিদি, তার পরবর্তীকালে এত সুন্দর শ্বশুর বাড়ি, টুকুরের মতো ফুটফুটে একটা সন্তান। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ফলে আপনারাও আমার সাথে জুড়েছেন, সেটাও তো ঈশ্বরের দান। সমগ্র আমি যা পেয়েছি তার জন্য আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ কৃতজ্ঞ এবং কৃতজ্ঞ। এই মুহূর্তে সমস্ত ঢেকে দেওয়া হচ্ছে আর কি ভোগগুলো, কারণ এখন হোম হবে তো, হোমের ওখানটা একটু ছাই পড়তে পারে, খাবারগুলো পরবর্তীকালে আমরা খাবো যেহেতু, সেই কারণে। এখন বাজে 2:10। আমাদের সমস্ত কিছু হয়ে গেছে, প্রসাদও পেয়ে গেছি, বুঝতেই পারছেন, একদম ঘরের পোশাকে চলে এসেছি। মিনা মাসি সেই কোন সকালে এসেছে দেখুন, এখনও চলছে। মাসির ছেলে বৌমা নাতি সবার জন্য নিয়ে যাও। তো এখন আপাতত মিনা মাসি এই জায়গাটা ক্লিন করছে। আমাদের এই জায়গাটাও মোটামুটি খাওয়ার পর যেটুকু পায় আর কি সেটুকুও হচ্ছে। হ্যাঁ, কেমন একটা লাগছে রে মামুন, এটা একটু ভেতর দিকে ঢুকিয়ে দে। তুমি দেখে দিচ্ছ ঠিক আছে তো বাবু, ওটা ভাতটা হাঁড়িতে ঢেকে দে, হাঁড়িতে দিতে, হ্যাঁ ঢেলে দে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন আমি একটু বেরোচ্ছি। প্রথমে আমি ভাবছিলাম কথা বলেই ভ্লগটা করব, কিন্তু প্রতিশতবাবু এখানে কাজ করছেন, যার ফলে সেটা আর হলো না। তো তারপর অবশ্য আর বেরোনো হলো না, কারণ বুঝতে পারলাম ব্লিঙ্কিটেই হয়ে যাবে। আর যতই হোক একটা পুজো মানে একটু ধকল, তো ক্লান্তি তো কম বেশি সবারই রয়েছে, তাই না বেরোতে পেরে ভালোই হলো। সন্ধ্যা বন্ধুরা, একটু আগে আমি কথা বলার চেষ্টা করছিলাম, কিন্তু সেটা যে হোক হলো না। আমি তৈরি হয়ে বেরোচ্ছিলাম, কারণ কালকে রামনবমীর জন্য ওখানে যাবো। ঘরে বোঝা গেলো যে সেগুলো ব্লিঙ্কিট করে দিলেই হয়, তার সেজন্য আমি ব্লিঙ্কিট করে দিলাম। আর বেরোতে ইচ্ছা করছে না, এবং ব্লিঙ্কিট চলেও এসেছে, এই যে ফোন এসে গেছে। তো
সুতরাং আর বেরোবো না, টায়ার্ড লাগছে আর কি। বাড়িতে মা অন্নপূর্ণা পুজোর সময় আবহটা হয় অত্যন্ত আন্তরিক। যারা করেন তারা প্রাণ ভরে ভালোবেসে করেন। মা অন্নপূর্ণা পুজো আমাদের বাড়িতে একরকম ভালোবাসার সমার্থক। কিন্তু তারপরে বিভিন্ন বাড়িতে প্রসাদ পাঠানো, মানুষজন এসেছেন, তাদের প্রসাদ বিতরণী, সব মিলিয়ে মিশিয়ে আমাদের দিনটা একটু ক্লান্তিকর ছিল, কিন্তু মনে কোনো রকম হর্ষোল্লাসের অভাব নেই। কিন্তু অন্য দিনের তুলনায় আলপনাদি একটু তাড়াতাড়ি বাড়ি গেল, কারণ আলপনাদির বাড়ি থেকে আজকে কেউ আসেনি। সামনে ভোট তো, বিউটি খুব বিজি, আর বাড়িটা খালি রেখে ওরা আসতে পারেনি, যার ফলে আলপনাদি খাবারটা নিয়ে চলে গেল। এরপরেও অবশ্য কিছু মানুষজন এসেছিলেন, কিন্তু তাদের আমি একাই দেওয়া থাওয়া করতে পারবো, অসুবিধা হবে না। শুধু মনে একটাই খিঁচ লেগে রয়েছে, বিশ্বের পরিস্থিতিটা যত দিন যাচ্ছে কেমন যেন ডেটোরিয়েট করছে, আবার লকডাউনের সম্ভাবনা তৈরি হচ্ছে। মার কাছে বলা, মা সবাইকে ভালো রেখো। আজকে দিনের ব্লগ তো গড়পড়তা দিনের মতো ব্লগ নয় বন্ধু। আজকে বাড়িতে মা অন্নপূর্ণা পূজিত হলেন এবং আমরা খুবই খুশি। তার উপরে এবারে রামনবমীটা একসাথে জুড়ে যাওয়াতে এটা একটা বিশেষ প্রাপ্তি আমার কাছে। এবং আমার হাজব্যান্ডও দেখেছেন, এখানে অনুমান এসেছিলো আজকে রামনবমীর দিনই কিন্তু আমার বাড়িতে যারা পুরনো বন্ধু তারা জানেন, দ্বিতীয় দফায় হনুমান আমার বাড়িতে এসেছিলো, সেদিন রামনবমী ছিল এবং সেদিন আমার হনুমানজিকে একটু রাগত মনে হয়েছিল। আজকে আমি মিস করে গেলাম, কিন্তু মুন্নাদা টুন্নাদা ওরা সবাই বিস্কুট টিস্কুট দেওয়ার চেষ্টা করছিল, সেটা যে হোক নিয়েছে কি না এনি সেটা জানি না, তো আমার হাজব্যান্ড দেখেছে আর কি। তো আমার খুব ভালো লেগেছে, তবে আমি দেখতে পেলে আরও বেশি আনন্দ পেতাম। তো ঠিক আছে, বিশেষ দিনে এসেছিলেন, আমাদের বাড়িতেও হয়তো এসেছিলেন, আমি টের পাইনি, বা হয়তো আসেননি। কিন্তু এই এরিয়াতে এসেছিলেন, সেটা সচরাচর হয় না। আমাদের বাড়ি শিলিগুড়ি এমন একটা জায়গা যেখানে চট করে হনুমান আসে না, কিন্তু এসেছে, সেটা খুবই একটা ভালো জিনিস। আমি যেহেতু হনুমানজিকে ভীষণ মানি, ভীষণ ভীষণ মানি, মানে আমি মনে করি আমি ধন্য যে আমি আমি হনুমানজিকে মানি। ঠিক এই কারণে আমি বিশাল ভক্তটা, তো ওই গুমরে আমি যাবই না। কাজে বিশেষ দিনে তার আগমনটাকে আমি একটা বিশেষ কোনো ইঙ্গিতই বলে মনে করছি, শুধু আমার একার জন্য না, এই অঞ্চলের সবার জন্য। যারা এই ব্যাপারটা বিশ্বাস নেই তারা হয়তো ব্যাপারটাকে কাকতালীয় ভাবতেই পারেন, কিন্তু আমি মনে করি এটা কাকতালীয় নয়। কিন্তু ঠিক আছে, কিছু কিছু অনুভূতি অবশ্যই আমার নিজের কাছেই থাকুক, সেটাই কাম্য। এবং আজকের দিনে আমাদের বাড়িতে প্রথম এরকম হলো যেদিন অন্নপূর্ণা পুজো এবং রামনবমী পুজো একসাথে হয়েছে। ঠাকুরের কাছে প্রার্থনা করি, এই মুহূর্তে রামনবমী চলছে, অষ্টমী চলে গেছে, রামনবমী চলছে। তো ঈশ্বরকে ডাকার তো কোনো দিন হয় না, ক্ষণ হয় না, বার হয় না। আপনি যখন ইচ্ছে তখনই ডাকতে পারেন, যেমনভাবে হোক নিজের মনের কথা জানাতে পারেন। সেরকমভাবেই বলছি, জয় মা অন্নপূর্ণা, সবার সন্তান যেন থাকে দুধে ভাতে। জয় শ্রীরাম, জয় হনুমানজি। সবাই ভালো থাকুন বন্ধুরা। এগুলো রোজকার কথা, ভিডিও এন্ড কারণ আমি প্রত্যেক দিনই বলি, সেই জন্য আজকে বলছি। যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, পাশের নোটিফিকেশান বেলটা অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য বিদায় এবং জয় মা অন্নপূর্ণা।